আসসালামু আলাইকুম। লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতেছি। এখনকার যে টপিকস সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধানে হাঙ্গেরিয়ান পদ্ধতির পর্যায় অথবা যে ধাপগুলো সেগুলো লিখো বা বর্ণনা করো। সর্বশেষ 2019 সালে আসছে। তো একটা এক্সাম্পলের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করব খুব সহজে আমরা কীভাবে এই যে পদ্ধতিগুলো আমরা খুব সহজে লিখতে পারি। একটা এক্সাম্পল, এখানে এক্সাম্পল হচ্ছে মেইন টপিকস না, এক্সাম্পলের উপর বেস করে আমরা কীভাবে এটা মনে রাখবো এটা পরিপূর্ণ এক্সাম্পল নয়। এখানে এক্সাম্পলটা কীভাবে চেঞ্জ হচ্ছে এটা এইরকম আরেকটা এই কোয়ালিটির আরও কিছু প্রশ্ন আছে। যেমন এই যে প্রশ্নটা দেখেন যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য সিমপ্লেক্স অ্যালগোরিদম বা সিমপ্লেক্স ওয়ান অ্যালগোরিদম, এটা যদি সমস্যা সমাধান করতে হয় আপনি ওই সিমপ্লেক্স ওয়ানের একটা ম্যাথ বা সমস্যা এলপি সমস্যা দেখবেন, সেটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটার সাথে তুলনা করে পড়বেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি হাঙ্গেরিয়ান যে পদ্ধতি সেগুলো নিয়ে একটু কথা বলতেছি। এখানে দেখেন আমরা প্রথমে একটা যে প্রবলেম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের মধ্যে 5টি সারি এবং 5টি কলাম আছে। তো 5টি সারি এবং 5টি কলাম যেহেতু আছে, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স 5x5 আকারের। তো এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, খেয়াল করুন ধাপে খরচ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান কিনা তা লক্ষ্য করি। আমরা লক্ষ্য করছি এটা সঠিক 5x5 আকারে আছে যদি সমান না হয়। কিন্তু যদি সমান না হয় তবে বর্গ ম্যাট্রিক্স গঠন করার জন্য কৃত্রিম সারি বা কলাম যোগ করি। ওকে, এখানে যদি 4টি কলাম থাকতো 5টি সারি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃত্রিম সারি যোগ করতে হতো। ওকে, বা কলাম যদি কম থাকতো কৃত্রিম কলাম আমাদের যোগ করতে হতো। বাট আমাদের যে প্রথম শর্ত এটা ওকে। ওকে, ধাপ 1 এখানে সমস্যা হওয়ার কথা নয়। ধাপ 2 হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স খরচ ম্যাট্রিক্সের এখানে 2টি অংশ প্রত্যেক সারির। আচ্ছা, আমি এই চেঞ্জটা এখানে দেখাচ্ছি। আগে উদাহরণটা খেয়াল করুন। এখানে সারি আছে 5টি এবং প্রথম সারির মধ্যে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 5। আমরা সবগুলো উপাদান থেকে 5 বিয়োগ করতে হবে। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান মেথডের নিয়ম। আমি যে কথাগুলো বলতেছি এগুলোই মানে ভালোভাবে আবার এখানে লেখা আছে। তো 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 5 গেলে 0, 9 - 5 কত 4। এইভাবে আমরা সবগুলো থেকে 5 বিয়োগ করতেছি। দ্বিতীয় সারিতে সকল উপাদান থেকে আমরা 6 বিয়োগ করতেছি, যেহেতু 6 সবচেয়ে ছোট উপাদান। এইভাবে ওকে, যেমন 13 থেকে 6 গেলে 7, 19 থেকে যদি 6 তাহলে 13, 6 থেকে 6 গেলে 0। এভাবে আর দেখালাম না, কারণ উদাহরণ তো আমাদের মেইন টপিক না। উদাহরণের উপর বেস করে আমাদের মেইন টার্গেট হচ্ছে এগুলো মনে রাখার কি, যে পর্যায়গুলো আছে। তো এটাই বলছে প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি দিয়ে ওই সারির সকল উপাদান সমূহ বিয়োগ করে সারিটি রূপান্তর করি। আমরা কিন্তু সারিটি যেটা ছিল সেটা কিন্তু আর নাই, সেটা রূপান্তরিত হয়ে এটা হয়েছে। ওকে, আমরা স্টেপ 3তে কী করছিলাম একটু খেয়াল করুন। এখানে সারির কাজ করছি। রূপান্তরিত যে সারি সেটা থেকে আমরা কলাম যেগুলো, এই কলামের দিকে এবার খেয়াল করুন। কলামের মধ্যে সবচেয়ে ছোটো প্রধান যেগুলো সেটা থেকে এটা বিয়োগ। যেমন 5 থেকে 1 গেলে 4, 7 - 1 6, 9 - 1 হচ্ছে 8, আর 1 - 1 মানে 0। এভাবে ওকে, এবার হচ্ছে কলামের কাজ। তো তারা যে কথাটা বলছে যে প্রত্যেক কলামের ক্ষেত্রেও উপরোক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে, এটা আসলে সম্পূর্ণ হয়নি। আমরা কিন্তু এই যে প্রথম যে ম্যাট্রিক্স ছিল এখান থেকে কিন্তু কলামটা চেঞ্জ করে আমরা পরিবর্তিত সারির যেটা ছিল সেই সারিগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করছি, রূপান্তরিত করি। সুতরাং এখানে এটা লিখবেন পরিবর্তিত যে ম্যাট্রিক্স আর কি, এটা পরিবর্তিত ম্যাট্রিক্সের প্রত্যেক কলামের ক্ষেত্রেও উপরোক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি। এই কথাটা যোগ করে দিবেন, পরিবর্তিত ম্যাট্রিক্স। এটা যোগ না করলে হয়তো বা এটা মনে হতে পারে যে আমরা প্রথমটা যেটা ছিল সেটা থেকে কিন্তু সরাসরি কলমের কাজ করি নাই। প্রথমে এটাকে আমরা পরিবর্তিত ম্যাট্রিক্স বানাইছি, তারপরে কলমের কাজটা করছি। ওকে, তো আশা করি ধাপ 2 হোক। ওকে, ধাপ 3-এ বলা হয়েছে চূড়ান্ত ম্যাট্রিক্স এর উপর সমাধান বের করি। প্রথম কীভাবে সমাধান বের করা হয়। আচ্ছা ওকে, আমরা যে কথাটাগুলো এখন লেখা হবে সেগুলো একটু খেয়াল করি কী লেখা হচ্ছে এখানে। আচ্ছা, এটা একবার ভিডিওটা বানাইছিলাম, এই কারণে দাগগুলো দিয়ে ফেলছি। তো তারপরেও সমস্যা হবে না আশা করি। মনে করেন কোনো দাগ নেই। ওকে, কোনো দাগ নেই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে কোনো শূন্য সারিযুক্ত সারি আছে কিনা, শূন্যযুক্ত। ওকে, যদি থাকে তাহলে সেটাকে আমরা আবদ্ধ করব। যেখানে একটা শূন্য যেখানে আছে, যেমন এখানে একটা শূন্য, আর সেই সারিকে ধারণকারী কলামের নিচে যে শূন্যগুলো আছে সেগুলোকে আমরা ক্রস দিব। আশা করি দেখা যাচ্ছে দুইটা একসাথে। খেয়াল করুন। ওকে, দ্বিতীয় সারিতে একটা শূন্য আছে কি না? ইয়েস, একটা শূন্য আছে। এটাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করব।
এবং এটার নিচে ধারণকারী শূন্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ক্রস দেব। তৃতীয়, এখানে খেয়াল করুন, এখানে 1 2 3 4 এই কাজটা কিন্তু আমরা আগে করি নাই, তো এটা পরের বিষয়। তো এখানে কোনো আমরা আয়তক্ষেত্র আবদ্ধ করব না সারির ক্ষেত্রে, এখানে শূন্য, এখানে আর নাই। তো সারির কাজ শেষে এরপরে কলামের কাজ, এখন এটা দিব আমরা, ঠিক আছে। একটা শূন্য আছে, এরকম কলাম আছে কোথায়, এই যে এটা হচ্ছে কলাম। সো এই কলামকে ধারণকারী অপর যে শূন্যগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে ক্রস দিই। এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোই এখন আমি আবারও স্পষ্টভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। খেয়াল করুন, সারিগুলোকে পর্যায়ক্রমিকভাবে পর্যবেক্ষণ করি যতক্ষণ না পর্যন্ত একটি মাত্র শূন্য সারি পাওয়া যায়, ওই শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা চিহ্নিত করে আমরা কিন্তু এটাই করছি, চিহ্নিত করি। একটি নির্দিষ্ট সারি এবং কলামে কমপক্ষে 2টি শূন্য থাকলে তাদের মধ্যে যে কোনো একটি বেছে নেই এবং ওই সারি এবং কলামের সকল শূন্যকে ক্রস দিই, ঠিক আছে। আচ্ছা, এই শূন্যকে আয়তক্ষেত্রে চিহ্নিত করে এবং ওই শূন্যকে ধারণকারী কলামের অন্য সকল শূন্যকে কী দেয়, ক্রস দেই। এতটুকু বললেও হবে। তো এই লাইনটা ইম্পর্টেন্ট ছিল, আশা করি এই ধাপ 3-এর প্রথম অংশটা বুঝছেন। কলামের ক্ষেত্রেও আমরা বিষয়টি পুনরাবৃত্তি করি এবং কলাম প্রথমে সারির কাজ করে এরপর কলামের কাজটা করছি কিন্তু। আচ্ছা, এরপরে যেটা লিখছে যে যদি প্রত্যেক সারি এবং কলামে এবং কেবলমাত্র একটি শূন্য চিহ্নিত থাকে, একটি এবং কেবলমাত্র একটি শূন্য চিহ্নিত থাকে, তাহলে চূড়ান্ত বন্টন অর্জিত হবে যা চিহ্নিত স্থান নির্দেশিত করে। তো এটা বলছে যে প্রত্যেক সারি, যেমন এটার সলিউশনটা আমি এখানে লিখে রাখছি যে এই অঙ্কের যে সলিউশন, এখানে স্টেপ 9টা হবে। স্টেপ 9টার মধ্যে আমি 5টা লিখছি বোঝানোর সুবিধার্থে। তো সর্বশেষ স্টেপটা যখন আমরা করব তখন আমরা দেখব যে সবগুলোর মধ্যে আমাদের একটা একটা শূন্য চলে আসছে এবং আয়তক্ষেত্রে কিন্তু সবগুলোতে একটা। ওকে, এই যে এই সারিতে একটা শূন্য, এই সারিতে একটা, এই সারিতে একটা এবং এই সারিতে একটা এবং এই সারিতেও একটা আয়তক্ষেত্র আছে, কর্মনিয়োগ আছে। এবং কলামের ক্ষেত্রেও সেম, এই কলামে একটি, কলামে একটি, একটি 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 এটাই বলছে যে প্রত্যেক সারি এবং কলামে যদি এবং কেবলমাত্র একটি শূন্য চিহ্নিত থাকে তাহলে চূড়ান্ত বন্টন অর্জিত হবে। সো এই কোয়ালিটি পর্যন্ত আমাদের যেতে হবে, যদি না হয়, এই কোয়ালিটি পর্যন্ত না আসা হয় তাহলে অন্যথায় পরবর্তী ধাপে যেতে হবে। আমরা এখানে খেয়াল করলাম যে এখানে আসলে আমাদের প্রত্যেক সারিতে আমাদের কিন্তু 0 আসে নাই বা কলামে, আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। তো পরবর্তী স্টেপ খেয়াল করেন। আচ্ছা, পরবর্তী স্টেপে যাওয়ার আগে এখানে আমরা এটা একটু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে দাগগুলো একবার দিয়েছিলাম, তো আসলে কীভাবে হয়েছে খেয়াল করুন। এখানে মনে করুন এই অংশটা এখানে লিখছে, ওকে, এই যে এটা ছিল, এটা আর এটা, অর্থাৎ এটা যে যে ম্যাট্রিক্সটা ছিল এটা আবার এখানে লিখছি। এরপর আমাদের প্রথম দেখতে হবে কোন ম্যাট্রিক্সের সারিতে আমাদের কর্মনিয়োগ নাই, ওগুলোকে আমরা টিক দেবো। যেমন চতুর্থ যে সারি, এখানে কর্মনিয়োগ নাই, কর্মনিয়োগ মানে আয়তক্ষেত্র নাই, এটাকে আমরা টিক দিলাম। পঞ্চম সারি যেটা, সেখানে আমরা টিক দিলাম। ওকে, খেয়াল করছেন আশা করি। এবং টিক দেওয়া সারির বরাবর, টিক দেওয়া সারি বরাবর আমরা কলাম দেখব কোন কলামে ক্রস আছে। তো টিক দেওয়া সারি বরাবর আমরা দেখতে পাচ্ছি এই কলামে ক্রস আছে, তো এই কলামে আমরা টিক দিব। ওকে, এবং এই যে কলাম বরাবর আমরা দেখব কোনো কর্মনিয়োগ আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কর্মনিয়োগ আছে, তো সেই কর্মনিয়োগ বরাবর আয়তক্ষেত্র বরাবর আমাদের টিক দিতে হবে। এই যে কথাগুলো বলছি এগুলাই লিখতে হবে। কথাগুলো আবার বলতেছি, প্রথমে দেখতে হবে কোন সারিতে কর্মনিয়োগ নাই, সেই সারিগুলোতে আমরা টিক দেই এবং টিক দেওয়া সারি বরাবর আমরা দেখতে হবে কোনো ক্রস আছে কি না। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে কলাম, এখানে ক্রস আছে, সেই কলাম বরাবর আমরা টিক দিই। সেই কলাম বরাবর আমাদের উপর দিকে দেখতে হবে, কলাম বরাবর আমরা দেখব কোনো সারিতে কর্মনিয়োগ আছে কি না। এই যে এখানে কর্মনিয়োগ আছে, সেই সারি বরাবর টিক দিই। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো এখন আমাদের এইখানে লিখতে হবে। খেয়াল করুন এই কথাগুলো কীভাবে লিখছে, যেখানে লেখা আছে যেসব সারিতে কর্মনিয়োগ নেই সেসব সারিতে টিক দেই, আমি কিন্তু সেটাই করছিলাম। টিক দেওয়া সারির যেসব কলাম শূন্য রয়েছে সেসব কলামে টিক চিহ্ন দেই। এটা আসলে পরিপূর্ণভাবে হয় নাই, আমি এই দ্বিতীয় যে লাইনটা এটা আরও সুন্দরভাবে লিখতে পারেন আপনারা এইভাবে, যে টিক চিহ্নিত সারির ক্রস চিহ্নিত কলাম বরাবর টিক চিহ্ন দেই, টিক চিহ্নিত সারির ক্রস চিহ্ন বরাবর টিক দেই। ওকে, কলাম বরাবর টিক দেই। আবার টিক চিহ্নিত কলামের, এই যে টিক চিহ্নিত কলামের আয়তক্ষেত্র বরাবর সারিতে টিক দিই। ওকে, এই কথাটা আপনি আরও গুছিয়ে লিখতে পারেন, এখানে গুছিয়ে লেখা নাই। তৃতীয় যে শর্ত, যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হবে আমাদের এই কাজগুলো করতে হবে।
এবং টিক না দেওয়া সারি এবং টিক দেওয়া সারি বরাবর আমাদের সরল রেখা অঙ্কন করতে হবে। খেয়াল করুন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কিন্তু নাও বুঝতে পারেন যে টিক দেওয়া না দেওয়া সারি, এখানে আমরা টিক করে দেই নাই, এই যে দুইটা কি বলা হয়, দুইটা রোতে আমরা টিক দিই নাই, এই দুইটা সারিতে আমরা সরল রেখা আঁকলাম এবং টিক দেওয়া কলাম। ওকে, এখানে আমাদের দেখতে হবে টিক দেওয়া কলাম কোনটা। সো এই কলামে আমরা সরল রেখা অঙ্কন করি। সো টিক না দেওয়া সারি এবং টিক দেওয়া সারিতে আমরা সরল রেখা অঙ্কন করি। সো এটা আশা করি বুঝছেন। ধাপ 5 বোঝার আগে এখানে একটু খেয়াল করবেন আমরা কী চেঞ্জ করবো এখানে এরপরের ধাপে। এখানে দেখতে হবে সবচেয়ে ছোট উপাদান। ওকে, অনাবৃত সবচেয়ে ছোট উপাদান হচ্ছে এখানে 1। আমাদের মেইন কাজ হচ্ছে এগুলো থেকে এটা বিয়োগ করা। তো দেখেন যে 4 থেকে, আচ্ছা মনে করেন এখানে এখনও আয়তক্ষেত্রে এগুলো নাই। ওকে, আয়তক্ষেত্রে এগুলো আগে দিয়ে ফেলছি। সো 4 থেকে 3 গেলে সেক্ষেত্রে হয় কত, 4 থেকে যদি 1 যায় সেক্ষেত্রে হয় 3। আর 0 যেহেতু, খেয়াল করুন এখানে আমাদের যে চেঞ্জটা হচ্ছে, আচ্ছা এখানে যে চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক উপাদান যেগুলো, এগুলো থেকে 1 বিয়োগ করতে হবে। যদি বাট যেগুলো আমাদের ইয়ে হয়ে গেছে, এটা কী বলা হয়, এটাকে সুন্দর একটা নাম দিয়ে বলা হয় আর কি, সেটা হচ্ছে আবদ্ধ আর কি। অর্থাৎ যেগুলোর উপর আঁক পড়ছে এগুলো আমরা ঠিক রাখবো। ওকে, যেগুলোর উপরে আঁক পড়ছে এগুলো আমরা ঠিক রাখবো দুইটা উপাদান ছাড়া। একটা হচ্ছে যেমন এই যে 13, ওকে, আরটা হচ্ছে যেটা ছেদ করছে সেটার সাথে আমরা 1 যোগ করে দেব। ঠিক আছে, কথাগুলো না বুঝলে উদাহরণে আমি বুঝাচ্ছি। আমরা যে সরলরেখাগুলো আঁকছি, অর্থাৎ যেটার উপরে আঁক পড়ছে ওইগুলো ঠিক থাকবে, আর যে দুইটা ছেদ করছে ওই দুইটার সাথে আমরা 1 যোগ করব, বাকি যেগুলো আছে সেগুলো থেকে 1 বিয়োগ করব। অনেকগুলো কথা কথা বলে ফেলছি, তো এখন এগুলো আমি উপস্থাপন করতেছি। যেমন এটার উপরে কোনো দাগ নাই, তো এটা আবদ্ধ নয়। সো এটা থেকে আমরা 1 বিয়োগ করব, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 3। এটা যেহেতু আবদ্ধ, এটা যেটা সেটাই থাকবে 0। এটা আবদ্ধ নয়, সো 4 - 1 = 3। এটাও আবদ্ধ নয়, 10 হবে, এটা হবে 2। এটা দেখেন এটার উপর দাগ পড়ছে, এটা যেটা আছে সেটা থাকবে 6। বাট এটা যেহেতু সেট করছে 13 এবং 0, সুতরাং এটার সাথে আমরা যোগ করব, এবং এটাও যেহেতু সেট করছে 0, 1 হয়ে গেছে, আর বাকি এগুলো সেম থাকবে। আর এগুলা আমাদের 1 করে কমাতে হবে। আশা করি বোঝা গেছে। আয়তক্ষেত্রগুলো আমরা পরবর্তী ধাপে কাজ করব। এই যে কথাগুলো বলছি এটাই বলছে, এখন খেয়াল করুন। আচ্ছা, পঞ্চম ধাপ বেশি ইম্পর্টেন্ট না, ষষ্ঠ ধাপ বোঝার বিষয়। ষষ্ঠ ধাপে যেটা লিখছে যে রেখাগুলো অনাবৃত উপাদান হতে, অর্থাৎ অনাবৃত উপাদান হতে সবচেয়ে ছোটো উপাদানগুলো খুঁজে বের করি। অনাবৃত উপাদানের মধ্যে সবচেয়ে ছোটো উপাদান 1 ছিল, এবং সকল ক্রস না দেওয়া উপাদান হতে ওই উপাদানটি বিয়োগ করি, এবং দুইটি রেখার ছেদে ওই একই উপাদান যোগ করি। এই যে দুইটি রেখা যেখানে ছেদ করছে ওই একই উপাদান আমরা এখানে যোগ করছি। এরপরে রেখাগুলো কি বলছে, ক্রমকৃত, অন্যান্য উপাদানসমূহ অপরিবর্তিত থাকবে। এই যে রেখাগুলোকে আমরা যেখানে যেখানে মানে দাগ পড়ছে ওগুলো সব ঠিক থাকবে, বাট এই দুইটা ছাড়া এই দুইটা যোগ হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো বিয়োগ হয়েছে। তো এইভাবে ধাপ 7 লেখা হচ্ছে চতুর্থ ধাপে যেতে এবং চূড়ান্ত সমাধান না পর্যন্ত আমাদের কাজগুলো করে ফেলতে হবে। এরপর কাজ কী হবে আমাদের, ওই যে আগের মতো আমরা এখানে যেগুলো করছি স্টেপ 3-তে সেই কাজগুলো করব। আমরা প্রথমে দেখব সারিতে কোনো 0 আছে কিনা, আমরা এটাকে আবদ্ধ করব, এটাকে আবদ্ধ করব। তো এটাকে ধারণকারী কলাম যেগুলো আছে শূন্য এগুলোকে ক্রস দিব। এখানে আমরা এটাকে ধারণ করছি, নিচে কোনো শূন্য আছে কিনা নাই। এখানে প্রথমে কিন্তু এটা আমরা করি নাই, তো এখানে একটা আছে। তো এই 3টা প্রথমে আমরা করছি। এরপর আমরা সারিতে দেখব, কলামে দেখব শূন্য আছে কিনা, একটা শূন্য। তো এটা হচ্ছে সেই শূন্য। তো এটাকে ধারণকারী সারিগুলোকে আগের মতো করব। এইভাবে কাজ করতে করতে আমাদের আবারও এরকম এই কাজগুলো করে স্টেপ 4-5 যে কাজগুলো করছি করে যখন আমরা এই কোয়ালিটির একটা অ্যান্সার পাবো যে সবগুলো সারি এবং সবগুলো কলামে
একটি মাত্র, অর্থাৎ কেবলমাত্র একটি শূন্য আছে এবং সেটা হচ্ছে আমাদের কর্মনিয়োগ মানে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ, তখন আমাদের এই কাজগুলো মানে কমপ্লিট হবে। তো এই ছিল আর কি বেসিক তথ্য। তো যারা এটা এই যে উদাহরণ সম্পর্কে ভালোভাবে ধারণা আছে আপনার, তাদের আসলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আপনারা নিজের মতো চেষ্টা করে এই প্রশ্নের সলিউশন করবেন। পাশাপাশি এই যে প্রশ্ন যেটা দেখাইছিলাম এটাও ইম্পর্টেন্ট, যে সিমপ্লেক্স অ্যালগোরিদমের কথা বলছিলাম সেটা আপনারা করে ফেলবেন একটা এক্সাম্পল দিয়ে। এ ছিল ম্যাথ আজকের ক্লাস। আশা করি সবাই উপকৃত হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সবার পরীক্ষা ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।